রেকর্ড করতে হবে ক্লাসটা। যখন আমরা দেখতে পারবো যে 15টা সেন্টেন্সের মধ্যে 12টা সেন্টেন্সে কমপ্লেক্স লেখা আছে, তখন ওই সেন্টেন্স স্টুডেন্টরা আমরা ব্যান্ড 7 দিব। কখন আমরা ব্যান্ড 6 দিব? যখন আমরা দেখতে পারবো সিম্পল সেন্টেন্সের মাঝখানে মাঝখানে কিছু কমপ্লেক্স সেন্টেন্সও আছে, তখন আমরা ওই স্টুডেন্টরা 6 দিব। ঠিক আছে? এরপরে আমরা দেখি যে কমপ্লেক্স সেন্টেন্স গুলা কিভাবে হয় আর এর ব্যান্ডটা কত, কে কিরকম পায় সেটা আমরা একটু দেখি। আচ্ছা, ব্যান্ড 4 এ আমরা দেখতে পারতেছি যে আই প্রেফার ইন দ্য সিটি সেন্টেন্সটা ইনকারেক্ট ছিল এবং ইনঅ্যাকুরেট ছিল। খুব ছোট একটা সেন্টেন্স ছিল, যেটা চার চার থেকে পাঁচটা ওয়ার্ডের, গতকালকে নাহি এরকম টাইপেরই সেন্টেন্স লিখছিল। এটা রাইটিং টাস্ক 1 এ লেখা, রাইটিং টাস্ক 2 তেও লেখা যাবে না, 1 এও লেখা যাবে না, যাবে না, যাবে না। তারপরে আমরা ব্যান্ড 5 কখন পাই? আই উড রাদার লিভ ইন আ সিটি দেন ইন আ ভিলেজ সেন্টেন্সটা অ্যাকুরেট, বাট কিন্তু আমরা পইরা তেমন কিছুই বুঝতে পারি নাই। তারপরে ব্যান্ড 6 এর একটা সেন্টেন্স দেখি, লিভিং ইন আ সিটি ইজ প্রেফারেবল টু লিভিং ইন আ কান্ট্রি সাইড। কান্ট্রি সাইডের চাইতে সিটিতে বাস করাটা ভালো, এর কনভেনিয়েন্ট বেশি। এরকম ধরন, এই সেন্টেন্সটা সিম্পল ছিল বাট কিন্তু অ্যাকুরেট, একটু লার্জ ধরনের সেন্টেন্স ছিল। এটা ব্যান্ড 6 এর সেন্টেন্স। এবার ব্যান্ড 7 এর সেন্টেন্স। ব্যান্ড 7 এ আমরা দেখতে পাচ্ছি আরবান লাইফ হ্যাজ ফার মোর টু রেকমেন্ডেড ইট দেন রুরাল এরিয়া। আচ্ছা, এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল। এইখানে আরবানের সাথে রুরাল এরিয়ার কম্প্যারিজন তৈরি করা হয়েছে, ফার্ম ওর একটা ভালো লেভেলের ভোক্যাব ইউজ করা হয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা বুঝতে পারলাম এই এই সেন্টেন্সটা ব্যান্ড 7 এ কাউন্ট করা হয়। এবার আমরা দেখব যে ব্যান্ড 8 এ আসলে কেমন ধরনের সেন্টেন্স লেখা হয়। এটা নেক্সট স্লাইডে রয়েছে। Although there are numerous benefits, দাগাইলাম numerous benefits to living in a rural location, it has to be said that, দাগাইলাম to be said that, city life provides a variety of amenities, দাগাইলাম amenities, a variety of amenities। অতএব কি এখানে মিনিমাম 2টা amenities এর কথা বলবে, such as এর মধ্যে সেটা বইলা দিছে। কি বলছে? এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটিস amenities 1, তারপরে বলছে যে and reliable public transport amenities 2 which are, আচ্ছা সেন্টেন্সটা কিন্তু আমি এইখানেও শেষ করতে পারতাম, তারপরে আরো এক্সপান্ড করে লিখতেছি which এর মধ্যে, which are often non-existent in the countryside। ঠিক আছে, আমরা দেখি কান্ট্রি সাইড ওয়ার্ডটা পর্যন্ত চেঞ্জ, তাহলে কেন এই যে রুরাল এরিয়ার সাথে এই ওয়ার্ডটা পর্যন্ত চেঞ্জ, তাহলে কেন এক্সামিনার ব্যান্ড 8 দিবে না কেন? এইখানে 2টা সেন্টেন্স লেখা হয়েছে, তারপরে ভালো ভোক্যাব, নিউমারাস বেনিফিটস এর কথা বলা হয়েছে, তারপর সেই বেনিফিটস। ও আচ্ছা, এখানে টু লিভিং কেন ব্যবহার হয়েছে? টু লিভিং একটু বলি, দুজনের মধ্যে কেউ যদি পারি বলি। ওকে, ওকে, সমস্যা এখানে নেই। লিভিং জি জি, শহরে বাস করা ভালো। আচ্ছা আচ্ছা ভাইয়া, কি বললেন আবার একটু বলেন। রিয়াজ ভাইয়া বলেন। টু লিভিং হবে, 2 + V1 মানে হবে, হচ্ছে সেটা বললেন? বেনিফিটস টুর পরে আপনার গিয়ে হয় মনে হয় আচ্ছা, লিভিং। এটা এটা একটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব গুলা কোনো রুলস রেগুলেশন মানে না, এটা মনে রাখতে হবে যে এটা বেনিফিটস টুর পরে লিভিং হইছে, টুর পরে লিভিং না। টুর পর টু যদি থাকতো তাহলে লিভ হইতো। ওকে, ক্লিয়ার? ওকে, এইটুক পড়াইছে, কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন। ইয়ে ভাই জি এটা কি বলেন। রাইটিং টাস্ক ওয়ানে এটা না রাইটিং এমনি? টাস্ক, রাইটিং টাস্ক 2 তে। এটা আমি জাস্ট শেখাই দিতেছি আজকে যে কোন কোন ধরনের সেন্টেন্স লিখতে হবে। এটা স্টুডেন্টরা জানে না, এটা তাদের আগে জানা উচিত যে আমরা কোন কোন ধরনের
টেন্স মানে সেন্টেন্স গুলা রাইটিং টাস্ক 2 তে রাইটিং টাস্ক 1 এ লিখবো সেটা। এনি মোর কোশ্চেন? না ভাই। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। এবার আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্সটা কি। কমপ্লেক্স সেন্টেন্স বা বেসিক্যালি দুইটা থিং থাকবে, যেটার সাথে কি কম্পারিজন, কন্ট্রাস্ট এবং আরো অনেক কিছু তৈরি করা হবে। এবং সেন্টেন্স গুলো অবশ্যই ক্লিয়ার হবে, ডিটেলসে বলা থাকবে যে ও এটা কি করতো, ও খাইতো নাকি খাইতো না, ঘুমাইতো নাকি ঘুমাইতো না, কখন ঘুমাইতো, কেন ওই টাইমে ঘুমাইতো, এইসব ডিটেলসে জোড়া লাগানো থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কম্প্যারিজন দেখতে পারতেছি। তো কম্প্যারিজন মিন্স কি? কম্প্যারিজন মানে তুলনা বুঝাবে। এবার আমরা সেন্টেন্স গুলা পড়লে বুঝতে পারবো যে কিভাবে তুলনা আসলে বুঝায়। This sentence is slightly more complex than the previous one. আচ্ছা, এই সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সটা আগের সেন্টেন্সের চাইতে মানে ওরে বেশি কমপ্লেক্স করা হয়েছে। এখানে আমরা একটা মোর দেখতেছি, দেন দেখতেছি, মাঝখানে কমপ্লেক্স সেন্টেন্স লেখছে, প্রিভিয়াস ওয়ান লেখছে, আর কি স্লাইটলি, তার মানে কি এখন একটা আগের চাইতে কি বেশি কমপ্লেক্স সেটা বুঝাইছে। দিস সেন্টেন্স ইজ ফার মোর কমপ্লেক্স দেন এনি আদার সেন্টেন্স দ্যাট আই হ্যাভ ইউজড বিফোর। আচ্ছা, এই দ্যাট এর এখানে তো না লিখলেও হইতো, কিন্তু দ্যাট দ্বারা কি হয় আমরা জানি যে দ্যাট দ্বারা আইডিয়ারে আরো এক্সপান্ড করা হয়। আইডিয়াটা যদি এতটুকু থাকে তাইলে এই আইডিয়াটারে এতটুকু নেওয়ার জন্য আমরা দ্যাট ব্যবহার করি। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা দেখি পরের সেন্টেন্সটা আমরা পড়ি। ও, আরেকটু কথা বলি। এইখানে আমরা দেখতেছি যে ফার মোর লেখছিল, আরো একটা ভোকাবুলারি ইউজ করছিল, দেন এনি অফ দা সেন্টেন্সেস এইখানে কিন্তু সেটা লেখা হয় নাই। এই সেন্টেন্সটা পড়ে আমরা আগের সেন্টেন্সের চাইতে মোর ক্লিয়ার হইছি না? তারপরে জি সেন্টেন্সটা জি ভাই। যে ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাই ডেটের বলো। জায়গায় হুইচ, ডেটের পরিবর্তে যদি আমরা হুইচ দিই তাহলে হবে না? মানে সেন্টেন্স হুইচ আই হ্যাভ আচ্ছা, নাহি আমি ইউজড বইলে বিফোর। দিতেছি হুইচ কখন ব্যবহার হয়। হুইচ ব্যবহার হয় অনলি থিং এর ক্ষেত্রে, আর হু ব্যবহার হয় পার্সনের ক্ষেত্রে, আর হোয়ার ব্যবহার হয় প্লেসের ক্ষেত্রে। তারপর আর কি আছে? হুইচ তো বললাম, হু বললাম, হোয়ার বললাম, ও দ্যাট হয় দুইটার ক্ষেত্রে, পার্সন প্লাস থিং। ক্লিয়ার নাহি? আর কোনো কোশ্চেন থাকবে এইগুলা নিয়ে? ডাব্লিউএইচ নিয়ে, রিলেটিভ প্রোনাউন নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে? এই সেন্টেন্স এইখানে আমরা নিচের দিকে দেখতে পারবো, এটা নিয়ে কথা বলা আছে। সো ডোন্ট ওয়ারি নাহি। এরপরে আমরা দেখি the reason why this sentence is more complex is that it compares two things, which means that the analysis is more deeper. এখানে প্রথমে আমরা কি দেখতে পারতেছি, একটা রিজন লেখছে এই সেন্টেন্সের, তারপরে দ্যাট দ্বারা এক্সপ্লেইন করা হয়েছে যে ইট কম্পেয়ার্স টু থিংস, এটা কি দুইটা থিং এর সাথে তুলনা করে। আবার হুইচের পূর্বে একটা কমা দিতেছে, যখন হুইচের পূর্বে কমা থাকবে তার মানে আগের আইডিয়ার ডিটেলসটা পরে লিখতেছে, আগের আইডিয়ার ডিটেলসটা, এই টু থিং এর ডিটেলসটা এই পর্যন্ত লিখছে, যে এই টু থিংসটা কেন ব্যবহার করা হয়। ক্লিয়ার এভরিওয়ান? ভাই এক্সামিনার আবার আসলে, একটু হ্যাঁ, এটা একটু ওকে, আচ্ছা, this reason why this sentence is more complex, এই কারণে কি এই সেন্টেন্স গুলা more complex থাকে। রিজন বলছে, এখানে রিজন মানে কি কারণ বলছে। এরপর ইজ দ্যাট এর মাধ্যমে সে কি করছে, এই আইডিয়াটারে আরো এক্সপান্ড করছে। মোর কমপ্লেক্স কেন? মোর কমপ্লেক্স এই কারণেই হয়েছে, এটার মধ্যে দুইটা থিংস ছিল, টু থিংস। এরপরে একে আরো এক্সপ্লেইন করছে, which means that the analysis is much deeper.
ঠিক আছে, এই অ্যানালাইসিস গুলা অনেক গভীরের হয়ে থাকে। ক্লিয়ার? Yes, বুঝছি। এইখানে কিন্তু দ্যাট ছিল, আমি এই দ্যাটের কাহিনীটা আর বলি নাই, কারণ এক কথা বারবার রিপিট করব না। ঠিক আছে, আমরা পরবর্তীতে বুঝে নিব। এন্ড ব্রাদার, ক্লাসের রেকর্ড থাকবে, অতএব টেনশনের কোনো কারণ নাই। অলদো, অলদো মানে কি আমরা বুঝি একটা পজিটিভ বলবে একটা নেগেটিভ বলবে। যদি অলদোটা প্রথমে ব্যবহার করি তাইলে আমরা একটা সেন্টেন্স শেষ করার পরে কমা দিব, পরে আরেকটা সেন্টেন্স লিখবো। কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স মানে আমরা কমা দ্বারা দুইটা সেন্টেন্সে যোগ করতে পারি, এটাই তো। অথবা এমন কোন কানেক্টরস দ্বারা, এমন কোন কানেক্টরস দ্বারা যেটা কি দুইটা সেন্টেন্সটা একটা সেন্টেন্স বুঝাবে, এর মানেই তো কমপ্লেক্স, তাই না? ওকে, তারপরে আমরা দেখি although this sentence is an improvement on the first one, ঠিক আছে, এখানে আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারি। তারপর ফার্স্ট ওয়ান ইমপ্রুভমেন্ট দেখতে পারি, it is not also as complex as the last one। তার মানে কি প্রথম সেন্টেন্সটা কমপ্লেক্স বেশি লাস্ট সেন্টেন্সের চাইতে, এটা একটা কম্পারিজনের একটা রুলস। ক্লিয়ার? তারপরে কমপ্লেক্স সেন্টেন্স আর বেটার দেন, এটা বেটার দেন সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কার চাইতে ভালো? সিম্পল সেন্টেন্সটা ভালো। এখানে কার সাথে তুলনা করা হয়েছে? সিম্পল সেন্টেন্সের সাথে তুলনা করা হয়েছে। এরপর সিম্পল সেন্টেন্স আরো এক্সপান্ড করা হয়েছে which এর মাধ্যমে, which you learn as a beginner। বিগিনার লেভেল থেকে কি শিখবে মানুষ? সিম্পল সেন্টেন্সটা মানুষ বিগিনার লেভেলে শিখে, কমপ্লেক্স সেন্টেন্সটা বিগিনার লেভেলে শিখে না। কমপ্লেক্স সেন্টেন্সটা মানুষ আইএলটিএস করতে গিয়ে শিখে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ঠিক আছে ভাই। ওকে ব্রাদার, থ্যাংক ইউ। এবার আমরা কন্ট্রাস্ট দেখব। আচ্ছা, কন্ট্রাস্ট টাইপ, কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট মানে whereas থাকবে, while থাকবে, on the other hand থাকবে, on the other hand, sorry, on the other hand, এইরকম। আচ্ছা, এই 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 ধরনের সেন্টেন্স গুলো আমরা কখন লিখবো? রাইটিং টাস্ক 1-এ আমরা লিখবো। কোথায় লিখবো? ওভারঅলে লিখবো, ওভারঅলে লিখবো। ক্লিয়ার? এবার আমরা সেন্টেন্স গুলো একটু দেখি। দিস সেন্টেন্স ইজ কমপ্লেক্স whereas the previous one was simple। তার মানে কি প্রথমটা সিম্পল ছিল, দ্বিতীয়টা কমপ্লেক্স। whereas দ্বারা কি বুঝাইলো? তুলনা করলো। Some people argue that Jews are educational, whereas others are of opinion that keeping animals in cages are cruel। এটা নিষ্ঠুর। একজন এটারে সাপোর্ট করছে, আর একজন এটারে কি এটার সাথে আর্গুমেন্টে গেছে। এই ধরনের কোশ্চেন আমরা কোথায় দেখতে পারি? এই ধরনের কোশ্চেন আমরা রাইটিং টাস্ক 2-তে দেখতে পারি। আর এই 2-তে যখন আমরা প্যারাফ্রেজ করি তখন আমরা এইরকম করে লিখি। অবশ্যই মনে রাখতে হবে যে প্যারাফ্রেজের প্রথম সেন্টেন্সটা আমরা whereas দিয়ে লিখবো, নইলে however দিয়ে লিখবো, নইলে while দিয়ে লিখবো, আমরা যাতে কন্ট্রাস্ট বুঝাই সেই জন্য লিখবো। আমরা রাইটিং টাস্ক 1-এর ওভারঅলে এই ধরনের সেন্টেন্স লিখবো। তারপরে আমরা দেখি সেলস অফ ই-বুকস হ্যাভ ইনক্রিজড dramatically while sales of paper books। ওকে, আচ্ছা, এটার নেক্সট আমরা দেখতে পারতেছি, এখানে বলতেছে যে ই-বুক কি ড্রামাটিক্যালি ইনক্রিজ হইতেছে। আর তার মানে কি পরেরটা যেটা পেপার বেসড বুক মানে হার্ড কপিটা কমতেছে। এই যে প্লামটেড মিন্স কি? ডিক্রিজ। এটা মানে কি? ডিক্রিজ। ওকে, তারপরে opinion is divided as to whether we should explore space but। আচ্ছা, এইখানে বলছে, এইখানে কিন্তু এর একটা নেগেটিভ সাইড বলছে, আই থিংক দ্য ইনভেস্টমেন্ট উইল বি ওর্থ ইট। ঠিক আছে, এইটা পজিটিভ, মানে এর ইনভেস্টমেন্ট, আমরা এখানে যদি ইনভেস্ট করি তাহলে আমরা একটা পজিটিভ রিভিউ পাবো ইন দ্য নেক্সট ফিউচারে। ধরি আজকের ক্লাসটা নাহির লাইফের বেস্ট ক্লাস হইতে যাইতেছে রাইটিং টাস্ক 1-এর। ও যে এখানে কোচিং করে তারা ওর এইগুলা শিখায় নাই,
নাহি তোমারে কি তারা এগুলা শিখাইছে কোশ্চেন নাহি? না না, এগুলো শিখাই নেই, বাট রাইটিং, এটা তো রাইটিং টেস্ট 1, রাইটিং টেস্ট 2 বডি 1 এগুলো শিখিয়েছে আর কি, এটা রাইটিং টাস্ক 2 বডি 1 নাহি এবং রাইটিং টাস্ক 1 নাহি না, এবং এটা এগুলো তোমার শিখাই রিডিং এও দরকার নাহি? ওকে, কি ধরনের আমরা সেন্টেন্স আসলে লিখতে পারি সেটা আমরা দেখাইতেছি আজকে। দ্য ভেরি ফার্স্ট ক্লাস ফর আওয়ার রাইটিং ব্যাচ। যারা আমাদের বেসিক করে না তাদের যখন আমাদের কাছে রাইটিং করে তখন আমরা এই ক্লাসটা প্রথমে দিয়ে শুরু করি যাতে স্টুডেন্টরা বুঝতে পারে। এখানে 10টা নিয়ম আছে, 10টা নিয়মের মধ্যে আমরা 3টা নিয়ম, প্রতিটাতে মিনিমাম 3টা করে 4টা করে নিয়ম দিছি। যদি 3টা করে 4টা করে শিখে তাহলে যদি 3টা করে অন এভারেজ শিখে 30টা শিখতে পারে। রাইটিং টাস্ক 2 তে লিখতে হয় 15টা সেন্টেন্স বা 18টা সেন্টেন্স। তোমার গ্রামার শিখলে 30টা। তোমার জিআরএ তে কি সমস্যা থাকার আর কোনো ওয়ে আছে? না। সেটাই। ওকে, উই নাও দ্বারা কি বুঝাইতেছে? নাও দ্বারা প্রেজেন্টের কথা বলতেছে। আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ইনহেরিটেন্ট ক্যারেক্টারিস্টিক মোর দেন বিফোর। তার মানে কি বিফোর এর চাইতে আমরা এখন এর ইম্পর্টেন্সটা বেশি অ্যানালাইজ করতে পারতেছি, এর ক্যারেক্টারিস্টিকটা, যেটা আমরা কি আগে করতাম না। তারপর আরো এই সেন্টেন্সটা এক্সপ্লেইন করা হয়েছে। yet we still means now, unable to decide whether an individual's personality is more influenced by genetic factors or by the environment। আচ্ছা, এখানে এইখানে ওর দ্বারা কিন্তু অথবা বুঝাই নাই, ওর দ্বারা এখানে একটা আইডিয়া দিছে, জেনেটিক ফ্যাক্টরের কথা বলছে এবং আরেকটার কথা বলছে সেটা হলো এনভায়রনমেন্ট। দুইটা আইডিয়ারে কিভাবে জোড়া লাগাইতে হয় সেটা দেখছি। আচ্ছা, ইয়াটার মাধ্যমে প্রথমে পজিটিভ বলা হয়েছে, পরে নেগেটিভ বলা হয়েছে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? এটা একটু বুঝে নেবে। ও, এটা বুঝো নাই? আচ্ছা, উই নাও আন্ডারস্ট্যান্ড, আমরা এখন কি আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি? ইম্পর্টেন্স অফ দ্য ইনহেরিটেড। ইনহেরিটেড মানে কি জানো? ধরো উত্তরাধিকার তুমি সূত্রে মানে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাইতেছো, ঠিক আছে? তুমি মালিক হইতেছো কোনো সম্পত্তি, সেই জিনিসটারে বলা হয় ইনহেরিটেড। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক মোর দেন বিফোর, এভার বিফোর, যেটা তোমার মাঝে কি আগে ছিলই না, এর ইম্পর্টেন্সটা তুমি আগে বুঝতা না। ক্লিয়ার নাহি এবার? বুঝবে। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখি দ্য প্রপোনেন্টস অফ জি এ গুড ফুড ক্লেইম দ্যাট। আচ্ছা, এটা ক্লেইম করে, কি ক্লেইম করে সেটা দ্যাট এর মধ্যে বলে দিতেছে, ইট উইল ইরাডিকেট ফেমিন। আচ্ছা, হাউএভার others believe that it's the threat, এটা কি লেখছে, threatens the food chain। আচ্ছা, এটা ফুড চেইনের জন্য থ্রেট। আর আর এই প্রপোনেন্টসটা কি প্রথমে কি ছিল? ভালো ছিল, ফেমিন ছিল। ফেমিন বলতে খ্যাতি বুঝাইছে। ওকে, এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? না, কোশ্চেন নাই। এরপরে আমরা রিজন দেখি, রিজন। আচ্ছা, রিজন রিলেটেড আমরা সেন্টেন্স গুলা কোথায় লিখবো? আমাদের দেখবো ইফেক্টস নিয়ে আমাদের কোশ্চেন আছে, তার সলিউশন চাই, কজ এন্ড ইফেক্ট আসে না রাইটিং টাস্ক 2 তে? কজ এন্ড ইফেক্ট, এই ধরনের সেন্টেন্স গুলাতে আসলে আমাদের রিজন জানতে চাই ওই ধরনের কোশ্চেন গুলাতে। why are the previous two sentence complex? previous two sentence কেন কমপ্লেক্স ছিল এর অ্যানসারটা এখানে দিছে। they were they were complex because they are compared to things
ছিল, এই জন্য কি সে কমপ্লেক্স হয়েছে। স্ক্রিন কি দেখা যাইতেছে? স্ক্রিন চলে গেছে ভাই, এখন আসছে। ওকে, আমার একটু চাপ পড়ছিল এই জন্য চলে গেছিল। ওকে, এখানে একটা কোশ্চেন দিচ্ছে, এই ধরনের কোশ্চেন গুলো আমরা রাইটিং টাস্ক 2 তে দেখতে পারি, কজ এন্ড ইফেক্ট টাইপের সলিউশনে আমরা দেখতে পারি। ওই ধরনের সেন্টেন্সের সময় আমরা কেমন ধরনের সেন্টেন্স লাগবে সেটাই এখন দেখব। ওয়াই ইজ দ্য ক্লাইমেট চেঞ্জিং? আচ্ছা, এটা কেন হয় সেটা জানতে চাইতেছে। The climate change is, sorry, the climate is changing because of the human activity. এর জন্য কারা দায়ী? হিউম্যানরা দায়ী। তারপর বলতেছে the planet is warming due to the fact that we continue to release the carbon into the air. আচ্ছা, এইখানে তো আমরা এইটুক লিখলেই হইতো, বাই দ্বারা কি করছে ওই সেন্টেন্সটা আরো এক্সপ্যান্ড করছে, বার্নিং ফসিল ফুয়েলস ফর এনার্জি। ডিউটির পরে আরো একটা সেন্টেন্স লিখতে হবে, অতএব আমরা প্রথমে একটা সেন্টেন্স লিখবো, ডিউটি লেখার পরে আরো একটা সেন্টেন্স লিখবো, তখন আমাদের আইডিয়াটা আরো এক্সপান্ড হবে। প্রথমটা ছিল ব্যান্ড 6 এর, পরেরটা ব্যান্ড 7 এ গেছে, পরেরটা আরো ইফেক্টিভ ভাবে ব্যান্ড 8 এর দিকে গ্রো আপ হয়েছে। As since there are few affordable alternatives, এখানে কি আমরা অনেক অল্টারনেটিভ দেখতে পারি, this solution will be only get oats. ওটস মানে কি বুঝাইতে, একটু বলতে পারি কেউ ওটস মানে কি বুঝাইছে? বাজে কিছু খারাপ হ্যাঁ হ্যাঁ, তারা কনসার্ন, চিন্তিত, এটা বুঝাইছে। ওকে, ক্লিয়ার। এরপর আমরা পারপোজেস দেখব। পারপোজেস, আচ্ছা, পারপোজেস জিনিসটা কি? এই যে যে সলিউশনের কথা বলছেন, এবার আমরা কিভাবে সলিউশন অ্যাড করব সেটা দেখব। Why do we need to use complex sentence? আমরা কেন কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করব? We need to complex sentence in order to make our writing sound more academic. আমাদের রাইটিংটা যেন আরো একাডেমিক হয়, সেই জন্য আমরা কমপ্লেক্স সেন্টেন্স লিখব। আসলে কমপ্লেক্স সেন্টেন্সের ডিটেইলসে বলা থাকে এখানে, মানে তুমি কি বুঝাইতে চাইতেছো এটা বোঝা যায়। ক্লিয়ার? The factory was demolished in order to make way for more housing. ফ্যাক্টরি কি হইতেছে? ডিমোলিশ হইতেছে। কেন ডিমোলিশ হইতেছে? মোর হাউজিং বাড়তেছে। ডিমোলিশ মানে কি জানি? ডিমোলিশ মানে ডিস্ট্রয়। The factory was knocked down so that, এইখানে so that এর পর রিজন বলবে, more houses could be constructed. ফ্যাক্টরি কি নকডাউন করতেছে, মানে নিচের দিকে যাইতেছে, ধ্বংস হইতেছে, নষ্ট হইতেছে, আর মোর হাউস কনস্ট্রাক্টেড হইতেছে। ঠিক আছে? Many people argue that keeping old buildings and preparing them is better because, কেন বেটার সেটার রিজনটা বলবে। By doing this the characteristic of town will be preserved. টাউন উইল বি প্রিজার্ভ। যদি আমরা এটা না করি তাহলে কি টাউনটা আরো বৃদ্ধি পাবে, আমাদের কৃষি জমিটা কমে যাবে। ওকে, electric vehicles is an improved public transport network should be financed. আচ্ছা, এই পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কটাকে ফাইন্যান্স মানে কি হেল্পফুল সেটা বুঝাইতেছে, আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করে। Prioritized by governments to encourage more people to use them. গভর্নমেন্টের উচিত কি যাতে মানুষরা ফসিল ফুয়েলের তৈরি বা কার্বন বা ডিজেল ফুয়েলের চালিত গাড়িটারে কম ব্যবহার কইরা ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করে, সেই জন্য কি গভর্নমেন্টের এনকারেজ করা উচিত। এনকারেজ মানে কি জানি? এনকারেজ মানে উৎসাহিত করা। এম্পাথাইজ করা,
ইয়েস, আমরা ইংলিশ টু ইংলিশ পড়বো ভাইয়া, বাংলা ভোক্যাব পড়বো না। হাইলাইট করা, মোর মোর পিপল টু ইউজ দ্যাম। ওকে, আচ্ছা এইখানে তো শেষ সেন্টেন্সটা আমি শেষ করে দিতে পারতাম। এরপরে আরো বলছি উইথ ইকোনমিক ইনসেন্টিভস ইজ নেসেসারি। এইটুক দ্বারা আরো সেন্টেন্সটারে মোর ক্লিয়ার বুঝাইছে। তাহলে কেন এক্সামিনার ব্যান্ড 8 তারে দিবে না? সে তো অবশ্যই 8 পাওয়ার যোগ্য। এবার আমরা কনসেশন দেখব। কনসেশন দেখার আগে আমি একটু কথা বলতে চাই এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য। আমি বললাম যে হামজা কালো ছেলে, ঠিক আছে। এখন এর আগে অবশ্যই বলতে হবে যে হামজা লম্বা, হামজা লম্বা। ক্লিয়ার? তাইলে কি হবে, মানে তার খারাপ একটা কিছু বলার আগে তার ভালো একটা জিনিস অবশ্যই বলতে হবে। তখন আমরা কি করব? তখন আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটাতে কনসিকুয়েন্স করা হইতেছে। অতএব তার একটা যদি পজিটিভ দিক বলা থাকে, একটা নেগেটিভ দিক অবশ্যই বলা থাকবে। ওকে, এবার আমরা কনসেশনটা একটু দেখি। Although these sentences are more complex, they are still easy to understand. আচ্ছা, এই যদিও সেন্টেন্স গুলা কমপ্লেক্স, কিন্তু বুঝতে খুবই ভালো লাগতেছে না? পুরো একটা মজা পাইতেছি না আমরা? Although, even though এরা সেম, এরা একই অর্থ দেয়। টেকনোলজি হ্যাজ নেগেটিভ ইফেক্টস, টেকনোলজি নেগেটিভ ইফেক্টস আছে। ইট হ্যাজ গিভেন আস potential to reach the new highest that, আচ্ছা দ্যাট এর পরে আরো এক্সপ্লেইন করছে, would not have previous been possible, যেটা কি আগে পসিবল ছিল না, যেটা আমাদের টেকনোলজি দিছে। টেকনোলজির নেগেটিভ ইফেক্ট আছে, এইটা একটা নেগেটিভ কথা, বাট টেকনোলজি আমাদের যা দিছে তা আগে কেউ দিতে পারছে? এই যে আমি আপনাদের ক্লাস করাইতেছি জুমে, টেকনোলজি না হইলে তো আপনাদের বাসায় গিয়ে আমার করাইতে হইতো, নাহলে আপনারা আমার কোচিং সেন্টার আইসা করতেন, তাই না? এটা তো টেকনোলজিরই অবদান। আচ্ছা, ডিসপাইট, মনে রাখবো ডিসপাইট এর পরে আমরা অফ লিখবো না, কারণ ডিসপাইট এর পরে অফ, সরি সরি নাহি, একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস অফ কোর্স নাহি। আচ্ছা, এই আগের সেন্টেন্সে টেকনোলজি হ্যাজ হ্যাড নেগেটিভ এফেক্টস, হ্যাঁ হ্যাঁ হ্যাজ হ্যাড এটা মানে হ্যাঁ, হ্যাজ হ্যাড যে একসাথে বলছে, এটা একটু বুঝি নাই। এই যে হ্যাড, আচ্ছা হ্যাজ দ্বারা প্রেজেন্টে বুঝাইছে, আর হ্যাড দ্বারা ওর মধ্যে আছে, এটা নেগেটিভ ইফেক্টস আছে, এই জন্য আছে অর্থে হ্যাড ব্যবহার করা হয়েছে। ওকে, আর এটা হলো গিয়া তোমার সেন্টেন্সটা লেখা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্টে। তো প্রেজেন্ট পারফেক্টে লিখতে হইলে আমাদের হ্যাবের ভি থ্রিটা কি? হ্যাবের ভি থ্রি হ্যাড না? ক্লিয়ার নাহি? বুঝতে পারছি। থ্যাংক ইউ নাহি, গ্রেট কোশ্চেন নাহি। এটা 80% পোলাপান জানে না নাহি, তুমি এটা খেয়াল করছো, গ্রেট। আচ্ছা, ডিসপাইটের পরে স্টুডেন্টরা অফ লিখে দেয়, এটা কখনোই করা যাবে না। ডিসপাইটের পরে অবশ্যই অবশ্যই লিখতে হবে, অফ লেখা যাবে না, ঠিক আছে? ইনস্পাইটের পরে অফ আছে, কিন্তু ডিসপাইটের পরে নাই। আচ্ছা, ডিসপাইট অর ইনস্পাইট of the fact that we are aware of problem, আমরা প্রবলেম নিয়ে কি চিন্তিত, we do little to prevent it। আচ্ছা, এরপরে পজিটিভ একটা কথা বলছে, সরি সরি সরি, আচ্ছা আমরা কি করি, প্রবলেম নিয়ে চিন্তিত, তাই না? এখন এই এই সেন্টেন্সটাতে কিন্তু অলমোস্ট বোঝা যাইতেছে যে দুইটাই কিন্তু কি পজিটিভ সাইড বলা হয়েছে, পজিটিভ সাইড বলা হয়েছে, তাই না? কিন্তু আসলে না, আমরা এটা চিন্তিত মানে তো এটা নেগেটিভ, তাই না? আর আমাদের এটা প্রিভেন্ট করা উচিত, মানে এর কিছু রেস্ট্রিকশন রুলস দ্বারা করা দেওয়া উচিত। অতএব কি পরের সেন্টেন্সটা পজিটিভ সেন্সে বলা হয়েছে। মাঝে মাঝে স্টুডেন্টরা এইখানে গিয়ে ভুলাই ফেলে যে দুইটাই পজিটিভ বললো কিনা, সে আসলে কি সেন্টেন্সটা ধরতে পারছে কিনা। এটা হলো তার, সে আর্টিকেল পড়ে না, আর্টিকেল না পড়লে সে বুঝবে কেমনে যে সে এইভাবে কাজ করতে পারে।
আচ্ছা, পরে এইখানে এসওভি লেখা হয়েছে কারণ পরে একটা ফুল সেন্টেন্স ছিল, এই জন্য এসওভিটা লেখা হয়েছে। তারপর আবার দেখি ডিসপাইট ইন স্পাইট অফ বিং অ্যাওয়ার অফ দ্য প্রবলেম উই ডু লিটল টু ট্যাকল ইট। আচ্ছা, এই প্রবলেমের জন্য আমরা কি লিটল স্টেপ নিতে পারি এগুলো সলিউশন করার জন্য? ঠিক আছে, ডিসপাইট or in spite of our awareness of the problem, we do little to address it. Address মানে solution, address মানে solution। রিডিং এ দেখতে পারবো বহুতবার address to লেখা আছে, এর মানে ওর সলিউশন দেওয়া আছে, পরে এর মানে ওর সলিউশন দেওয়া আছে। আমাদের যেন এই কথাগুলা মনে থাকে, আমরা যেন এই কথাগুলা ভুইলা না যাই। এবার আমি আপনাদের কাছে কোশ্চেন নিব, কারণ 5 মিনিট পর আমি আবার ক্লাস দিব। কোশ্চেন নাহি, কোশ্চেন করো। রিয়াজ ভাই কোশ্চেন করেন। কোনো আচ্ছা গিয়া কোশ্চেন? ভাই, এইগুলো আমাদের ওই গ্রাফ চার্ট যেটা, এটা কি রাইটিং টাস্ক 1 এর না? 1 এর গ্রাফ? তো আপনার এই রুল গুলো তাহলে লাগবে ইয়ার ইয়াতে রাইটিং টাস্ক 1 ওকে ব্রাদার, একটা ভালো একটা কোশ্চেন করছেন। আমরা শুধু ওভারঅল আছে না, ওভারঅল, হ্যাঁ ওভারঅলে হোয়াইল হোয়ারাস দেখাবো, আর বাকি সেন্টেন্স গুলো তো কমপ্লেক্স লিখবো, কিন্তু আমরা রাইটিং টাস্ক 2 এর মতো না। এখানে কিন্তু আমি রাইটিং টাস্ক 2 এর কথা একবার মাত্র বলছি, আর সব প্রতিবারই রাইটিং টাস্ক 1 এর কথা বলছি, প্লাস সরি, রাইটিং টাস্ক 1 এর কথা আমি একবার মাত্র বলছি, ওই যে কন্ট্রাস্টে। ঠিক আছে, আমাদের রাইটিং হ্যাঁ হ্যাঁ টাস্কে 1 এ কন্ট্রাস্ট দেখাইতে হয়, কম্প্যারিজন দেখাইতে হয়, কিন্তু রাইটিং টাস্ক 2 এর মতো এত বেশি না। ক্লিয়ার? যেখানে যেটা দরকার সেটা আমি বইলা দিছি ব্রাদার। এনি কোশ্চেন নাহি? ওকে, কোশ্চেন না থাকলে আমি এরপর একটু পড়াই, যেহেতু আরো 4 মিনিট সময় আছে, কন্ডিশনালটা আমি পড়াই ফেলতে পারবো। ওকে, জাস্ট এ মিনিট। কন্ডিশনাল কি? আমরা শুধু এইখানে ইফ দ্বারা সেন্টেন্সটা দেখবো, আর বাদ বাকি একটাও দেখবো না, উপরের গুলা দেখবো না। অবশ্যই মনে রাখতে হবে, রাইটিং টাস্ক 1 এর বিপি 1 এর যদি আমরা কনক্লুশন লিখতে চাই তাহলে এটা খুব ইজি ওয়েতে ব্যবহার করতে পারি, অথবা বিপি 1 এর বা বিপি 2 এর টপিক সেন্টেন্স লেখার সময় আমরা এটা ব্যবহার করতে পারি। যদি কনক্লুশন মানে কন্ডিশনাল নিয়ে প্রবলেম থাকে, তাহলে আমি একটু পরে একটা ওয়েবসাইট দিয়ে দিব, ওই ওয়েবসাইটে গিয়ে একটু কালার রিলেটেড দেখে একটু পড়বো আজকে। এরপর if we do not act quickly, we may be the next species to become endangered. We are not act quickly, আমরা যদি তাড়াতাড়ি কোনো পদক্ষেপ না নেই তাইলে এর পরবর্তীতে এটা খুবই ভয়ানক হয়ে থাকতে পারে। মেয়ে মানে বুঝাইছে, ক্লিয়ার? থাকতে পারে, অতএব সিচুয়েশনটা হইতেও পারে, নাও পারে, এর জাস্ট সম্ভাবনা আছে। ওকে, তারপরে সেকেন্ড সেন্টেন্সটা আমরা দেখি, এটা if the government had act more quickly the solution could have been avoided. গভর্নমেন্ট যদি খুব ফার্স্ট স্টেপ নেয় তাহলে এর সলিউশন হবে না, এক কথা সলিউশন হবে না। ক্লিয়ার? আমি কিন্তু সেন্টেন্সে 100% বাংলা করি নাই। কেন করি নাই? যদি আমরা 100% বাংলা করতে যাই, আমরা রিডিং সলভ করতে পারবো না। আমরা ইংলিশ টু ইংলিশ মানে চিন্তা ভাবনা করব। যদি ইংলিশ টু ইংলিশ চিন্তা ভাবনা করতে পারি, তাহলে আমরা রিডিং এ খুব ভালো একটা স্কোর করব, আমরা স্পিকিং এ খুব ভালো একটা স্কোর করব, আমরা রাইটিং এ খুব ভালো একটা স্কোর করব। ক্লিয়ার? ওকে, ওকে ওকে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারে 1 মিনিট পর। আমি 10 মিনিট পর আবার লিংক দিব, 10 মিনিট পরে। কোশ্চেন না থাকলে আমি ক্লাস অফ করে দিব। ওকে, ভাইয়া এই হ্যাঁ। কমপ্লেক্স সেন্টেন্স মানে কমপ্লেক্স সেন্টেন্স গুলো আমাদের প্র্যাকটিস করার সবচেয়ে মানে অনেক সময় আইডিয়া জেনারেট হয় না, 3-4 লাইন লেখার পরে
বা সিম্পল সেন্টেন্স তো লেখা যায়, ভুল ছিল অনেক কিছু লেখা যায়, আজকে তো সেই কমপ্লেক্স জন্য এই সেন্টেন্স গুলো ক্লাসটা দেওয়া হয়েছে, নাহি এই রুলস গুলা দেখবা, গুগল করবা এবং খাতায় এর প্রতিটা সেন্টেন্স দিয়ে 10টা 15টা 5টা যা তুমি পারো, যতবার তুমি ক্লিয়ার না হবো অতবার লিখবা, অতবার লিখবে। স্টুডেন্ট কি 7/7 পায় নাহি 7/8 পায়? তারা পড়াশোনা করছে তাই পায় নাহি? পড়তে হবে নাহি? পড়তে হবে। তোমার গতকালকে রাইটিং খাতা দেখে আমার খুবই খারাপ লাগছে নাহি? আমি এরকম নাহি 15 দিন পরে দেখতে চাই না। বি হার্ড ওয়ার্ক নাহি? তোমার আমি 5টা 25-এ একটা মেসেজ দিছিলাম, বাট তুমি মনে হয় ঘুমাইছো। ফার্স্টটা পজিশন ঘুমিয়েছিলাম। এরকমই টাইমে। ওকে নাহি? আচ্ছা, নেক্সটে জয়েন করি ক্লাসে। ওকে, 10 মিনিট পরে লিংক দেওয়া হবে। আমার কথাটা কি ক্লিয়ার? আমার কথাটা কি আপনারা শুনতে পারতেছেন? হ্যাঁ ভাই, ওকে ওকে, আনমিউট করে ফেলি। এরপর একটা গুরুত্বপূর্ণ আমরা জিনিস দেখতে পারবো, সেটা হলো টাইম কন্ট্রাস্ট। এখন যে জিনিসটা দেখবো সেটা হলো টাইম কন্ট্রাস্ট। টাইম কন্ট্রাস্টের মাধ্যমে রিডিং এ কোশ্চেন দেওয়া থাকে। কোশ্চেনের অ্যান্সার পাইতে হলে টাইম কন্ট্রাস্টটা অবশ্যই বুঝতে হবে। টাইম কন্ট্রাস্টটা কেমন সেটা একটু দেখি। আমি যদি এরকম দাগাই, এইখানে দেখলাম আইএলস, এইখানে দেখলাম জিআরই, আইএলস ইজি, সিম্পল, জিআরই হার্ড, টাইম নিডিং, ক্লিয়ার। তো এইখানে দ্বারা কি বোঝাইতেছে? এটা ইজি করা, এটা সহজ করা, আর এটা দ্বারা কি হার্ড বুঝাইতেছে। মানে এরকম দুইটা জিনিসের সাথে তুলনা করা হবে, দুইটা টাইমের এক্সপ্রেস দেওয়া হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আবার আমি হ্যাঁ, আরেকটু বলি, যেমন এইখানে আমরা অ্যাজ সুন অ্যাজ দেখতে পারতেছি না? তো আমরা এখানে এরকম ভাবে বলতে পারি যে আমি ধরেন জানুয়ারি 2023-এ আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি, আর এক্সাম দেই মেতে 2024-এ। ঠিক আছে, এখন এই যে যে 2023-এ নেওয়া শুরু করলাম, 2024 পর্যন্ত গেলাম, এর পূর্বে যদি অ্যাজ সুন অ্যাজ লাগাই দেয় তাইলে কি হবে? এখন আমরা প্যারাগ্রাফে মানে প্যাসেজে দেখলাম এইটা যে ও 2023-এর জানুয়ারিতে শুরু করে 2024-এর মেতে গিয়া পরীক্ষা দেয়। ঠিক আছে, এখন প্যাসেজে গিয়ে আমরা দেখলাম যে প্যাসেজে বলছে যে এইটা, আর কোশ্চেনে লেখা আছে অ্যাজ সুন অ্যাজ দ্বারা বলছে যে সে জানুয়ারি 2023-এ এক্সাম দেওয়া শুরু করে, সরি পড়া শুরু করে 2023-24-এ গিয়া এক্সাম দেয়, এটা প্যাসেজে লেখা আছে। আর আপনার কোশ্চেনে দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ জানুয়ারির তে সে অ্যাডমিট হয়, তারপরে অ্যাজ সুন অ্যাজ দিয়ে বলছে যে সে পরীক্ষা দেয়। তাইলে কি আমার অ্যান্সার কি হবে? ট্রু হবে, ফলস হবে, নাকি নট গিভেন হবে? কি হবে এটা কেউ বলতে পারেন দুইজনের মধ্যে একজন? হুম, হ্যালো, পারবেন? বিষয়টা বুঝি নাই আবার। ওকে ওকে, আমি বলতেছি।
আচ্ছা, জানুয়ারির 2024-এ 23, আচ্ছা 23 লিখি, 23 নাহলে বুঝাইতে সমস্যা হবে। 23-এ হামজা আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করে সে মেয়ের 2024-এ আইএলটিএস এর এক্সামটা দেয়। ঠিক আছে, এটা প্যাসেজে লেখা ছিল। এটা কোথায়? প্যাসেজে লেখা ছিল। তারপরে আর কোশ্চেনে দেওয়া আছে যে as soon as জানুয়ারি 2023 লেখা দিছে as soon as হামজা 2000, আর পরে আর তারিখ লেখে নাই, লিখে দিছে শুধু as soon as সে এক্সাম দেয়। আমি কোশ্চেনটা আর একটু ক্লিয়ার করে বলি, যেমন যদি এরকম লেখা থাকে কোশ্চেনে, এবার আমি কোশ্চেনটা লিখি যে as soon as he joined in IELTS he achieved 6.5. ওকে, এবার আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনে লিখছে 2023 আর সে এক্সাম দেয় মে 2024। এবার কি হবে অ্যান্সারটা কেউ বলতে পারেন? ট্রু, ইফ, নট গিভেন। আমি ভাবতেছি এবার আপনারা ক্লিয়ার ব্যাপারটা। নট গিভেন হবে। নট গিভেন, ওকে ওকে, নট গিভেন, নট গিভেন। মেবি। আর রিয়াজ ভাই আপনি? আমি নট গিভেন এর এটা এখনো সংজ্ঞাটা জানি না, এমনি ফলস মনে হচ্ছে, কারণ as soon as হচ্ছে তো যত তাড়াতাড়ি সম্ভব। এখানে ইউ আর রাইট, গ্রেট রিয়াজ ভাই, গ্রেট। হ্যাঁ, এখানে ফলস, 23-এর পরীক্ষা দিয়ে 24 হ্যাঁ প্রায় 24-এ দেয়, তাহলে এটা লং টাইম নিছে, লং। বাট সে কখন এক্সাম দিছে? সে কিন্তু এক্সামটা দিছে 1 বছর পরে। অতএব এটা হ্যাঁ। কি হবে? ফলস হবে, ফলস হবে। নাহি তোমার ট্রু ফলস নট গিভেন এর কনসেপ্ট ক্লিয়ার না, এটা ক্লিয়ার করো। ভাই এখানে তো মানে কোনো নট গিভেন মানে এখানে তো এই কোনো ইনফরমেশন মানে as soon as বলছে, বাট স্পেসিফিক ইনফরমেশন কোয়েশ্চনে বলে নাই। ওকে ওকে ওকে, নাহি ওয়েট। আচ্ছা, হামজা 2020 সালে হামজার ওজন ছিল 30 কেজি। এগুলো কিন্তু সব আমি অ্যাজাম্পশন দিতেছি, আপনারা আবার রিয়েল ভাইবেন না। আর 2023 সালে হামজার ওজন হয়েছে 70 কেজি। এটা কি টাইম না? টাইম না? এখন এই জিনিসটা যদি যদি আবার এইখানে যদি আমি as soon as দ্বারা করতাম, যে as soon as he gained 70 কিলো, 70 কিলো। সে কি as soon as গেইন করছে? তার তো 3 বছর সময় লাগছে। as soon as মানে কি? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, ফাস্ট। as soon as মিন্স ফাস্ট। আমরা সুন মানে কি জানি? এটাই তো বুঝলে হবে। সুন মানে কি? খুব শীঘ্রই না, ফাস্ট না। as soon as এর মধ্যে জাস্ট একটা কম্পারিজন শো করছে, জাস্ট একটা কম্পারিজন শো করছে, আর কিচ্ছু না। এরে আমরা বলি টাইম এক্সপ্রেশন। ওকে, এবার আমরা পড়ি। whenever examiners see complex sentences they jumped for joy. আচ্ছা, যখন এক্সামিনার দেখতে পারে যে স্টুডেন্টরা কমপ্লেক্স সেন্টেন্স রাখছে, তখন তার একটা ভালো ব্যান্ড দেওয়ার চিন্তা ভাবনা করে। ব্যান্ড 7 এর দিকে চিন্তা ভাবনা করে যখন সে 12টা থেকে 13টা সেন্টেন্স কমপ্লেক্সে লিখবে। তারপর when considering a ban on advertising we need to bear in mind the benefits. ওকে, আচ্ছা, আমরা যখন কি করি যে কনসিডার করি কোনো কিছু, when দ্বারা একটা সময় যখন কনসিডার করা হয়েছিল অ্যাডভার্টাইজিং এর, ঠিক আছে, ব্যান করে দেওয়ার পরে আমরা এটার মানে বেনিফিটসটা দেখতে পারলাম যে এটা কেন না, কেন আমরা কোন জিনিসটা ভালো না মন্দ এটা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে জানতে পারি।
ঠিক আছে, যে ওরে আমরা কিনলে কি কি পাবো। ধরেন আমরা গ্রামীণ ফোনের একটা সিম কার্ড কিনলাম 750 টাকা দিয়া। এই সিমটার মধ্যে 4G আছে। আমরা 350 টাকা দিয়া রবির একটা সিম কিনছি। যেটা 4G আছে, ওর ইন্টারনেট প্যাকেজ 10 ইয়ার্স। 10 ইয়ার্স। এটা অ্যাডভার্টাইজিং না হইলে কি আমরা জানতে পারতাম? জানতে পারতাম। এই জন্যই তো অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমরা বেনিফিটটা জানতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ তারপরে as more local business close down, different types of workers। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কার এর পর একটা খেয়াল করে একটা ব্র্যাকেট দিছে। ব্র্যাকেট দেওয়ার পর এইখানে তার এক্সাম্পল লেখছে, আর কিচ্ছু না। এক্সাম্পল লেখছে। হুদাই পোলাপান্দা এগুলা পুরো হুদাই টাইম ওয়েস্ট করে রিডিং এ, আমি বুঝি না। পরে বলে স্যার আমি সব পড়ি, তারপরও প্যাসেজে কানেক্ট করতে পারবে। আরে ভাই তুমি কানেক্ট করবা কেমনে? তুমি তো জানোই না যে কোনটা পড়তে হইব কোনটা পড়তে হবে না। এরকম সেন্টেন্স আমরা দেখলে ডিরেক্ট ওয়ার্কার্স এর পরে ডিরেক্ট ভার্বে চলে যাব। তখন আর হ্যাভিং টু বেনিফিট জবস, ফাইন্ড জবস এলসওয়্যার। এর মানে আমরা কি বললাম? যে লোকাল বিজনেস গুলা ক্লোজ ডাউন হয়ে গেছে, অতএব কি ওয়ার্কারদের কি করতে হবে? জব ম্যানেজ করতে হলে তাদের অন্য কোথাও যাইতে হবে, শিফট করতে হবে, এলসওয়্যার, অন্য জব খুঁজতে হবে। লোকাল বিজনেস গুলা ফল ডাউন করছে, মানে লস খাইছে। তাহলে কি করবে? তারা এখন অন্য কিছু খুঁজবে না? এটাই তো। এটা আমি রিডিং হইলে একটু পড়তামই না, কারণ আমি জানি এরপরে এর একটা অন্য নেগেটিভ, এর একটা পজিটিভ সাইড বলা থাকবে, যেখানে গিয়ে তারা কিছু একটা খুঁজবে। এটা এর মাধ্যমে এক্সপ্রেস করা থাকে। হাউএভার how do we try to do our bit as individuals? Our effort is wasted unless governments play their part। আচ্ছা, ইন্ডিভিজুয়ালসরা কি মানে হার্ডলি ট্রাই করতেছে, আর এর ইফোর্টে কি করতেছে? এর ইফোর্টটা হলো ওয়েস্টেড আনলেস, যদি গভর্নমেন্টরা এইখানে কোনো অন্তর্ভুক্তি না নেয়, মানে কোনো রোল প্লে না করে, তখন কি করবে? তখন তো এর কোনো লাভ নাই। আসলে কি গভর্নমেন্ট যদি কোনো ফ্যাসিলিটিস না দেয়, আজকের থেকে যদি বলে চাকরির বয়স 30 বছর না, চাকরির বছর 25 বছর, পোলাপানরা সারাদিন রাস্তায় গিয়ে আন্দোলন করলো, এর কোনো বেনিফিট হবে? হবে কোনো বেনিফিট? জি না। এরকম জিনিসগুলা। তারপর নো ম্যাটার হাউ হার্ড দে ট্রাই, ঠিক আছে, কতটা পরিশ্রম করছে তারা, এটা কোনো ম্যাটার করে না। দে উইল নেভার বি এবল টু এসকেপ দ্য সার্কেল অফ পভার্টি। তারা যদি তারা ধরেন একজন 100 ঘন্টা কাজ কইরা 50 টাকা ইনকাম করে, আর একজন 5 সেকেন্ড কাজ কইরা 5,000 টাকা ইনকাম করে। তাদের হার্ড ওয়ার্কের ডিফারেন্ট আছে, কারণ একজন স্মার্ট ওয়ার্ক করছে, আর একজন কি খালি গাদার মতো খাইতেই গেছে, কিন্তু কোনো বেনিফিট হচ্ছে পায়নি। ওকে, এই জিনিসগুলো আসলে টাইম কন্ট্রাস্ট বুঝায়। আচ্ছা, এবার কিছু আমরা টাইম কন্ট্রাস্ট এইখানে যেগুলা দেখলে আমরা বুঝতে পারবো এখানে টাইম কন্ট্রাস্ট করা হয়েছে। ওয়েন, আফটার, বিফোর, আনটিল, সিন্স, ওয়ান্স, ফাইনালি, as soon as, thereafter, eventually, at the time, subsequently, or subsequently, QUENTLY, subsequently, in the first কি লিখছি না, লিখিনি, in the first। এই তো, এইগুলাই কইরা ফেলবো, একদম মুখস্থ করে ফেলবো।
ক্লাসের রেকর্ড দেওয়া হবে, অতএব টেনশনের কিছু নাই, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বো। তারপরে লাস্টের লাইনটা দেখি, the sooner we change our lifestyle, the more likelihood there is of us সেভিং প্ল্যান্ট। আমরা যদি আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করি, আমরা যদি ফসিল ফুয়েলের ব্যবহার কমাই দেই, ফুয়েলের, আমরা যদি ইলেকট্রিক ভেহিকেলটা ব্যবহার শুরু করি, তাহলে কি আমরা এর বেনিফিট পাবো না? এই যে দিনকে দিন যে ওয়েদার ওয়ার্মিং হইতেছে, এর জন্য কি হিউম্যান দায়ী না? এরকম একটু ডিপলি চিন্তা ভাবনা করি। স্টুডেন্টরা রাইটিং লেখার বেলায় আইডিয়া পায় না, এরপরে এরপর স্পিকিং বেলার পর মামলিং করে, কথাই সে ভোকাবি খুঁজে পায় না, সে পড়ে না, সে পাবে কি? সে ডকুমেন্টারি শোনার সময় চিন্তা করে অন্য কিছু। আরে ভাই, তুমি ডকুমেন্টারি শুনতেছো, তুমি মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি মনোযোগ দিয়ে না শোনো, তাহলে তুমি ফিডব্যাক কেমনে পাবা? তুমি কিভাবে আশা করো তুমি আইএলটিএস এ 6.5 পাবা, তুমি বিদেশে যাবা, ইউরোপ আমেরিকায় যাবা? আসলে অনেক সময় আবেগের ক্ষেত্রে অনেক কথা বলে ফেলে, সরি ফর দ্যাট। ওকে, এবার আমরা গতকালকে নাহি আমার একটা কোশ্চেন করছিল, ভাইয়া ভি প্লাস আইএনজি এটা জানি কি? এটার নাম জিরান্ড নাহি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এবার একটু ক্লিয়ার করে দিই। নাউন প্লাস আইএনজি দিয়ে যদি আমরা সেন্টেন্স শুরু করি, তার নাম হয় জিরান্ডের সেন্টেন্স। ওকে, অত কিছু আমাদের ভাবতে হবে না, আমরা শুধু মনে রাখবো নাউন প্লাস আইএনজি দিয়ে যদি সেন্টেন্স লিখি, তাইলে আমরা রাইটিং এ একটা ভালো স্কোর পাবো। এটুকু আমরা মনে রাখবো। স্টার্টিং এ সেন্টেন্স উইথ a noun or a noun ing form can make your writing more formal. এটা রাইটিং দ্বারা আরো ফর্মাল করে। আমরা অবশ্যই মনে রাখবো রাইটিং আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 এক্সামটা একটা ফর্মাল এক্সাম। ওকে, subsidizing public transport will be the single most effective way cutting emotion. এটা আমরা টপিক 1 মানে বিপি 1 এর সেন্টেন্স লেখার সময় এটা দিয়ে লিখবো। বিপি 2 এর সেন্টেন্স লেখার সময় আমরা এই আইএনজি দিয়া মানে জিরান্ড দিয়া সেন্টেন্স লেখা ট্রাই করব। ক্লিয়ার? তাইলে আমাদের লেখাটা আরো ভালো হবে। সিম্পল হইলেও এটা সিম্পল না, সিম্পলের মধ্যে কাউন্ট হবে না। ক্লিয়ার? বুঝতে পারছি? এবার being easily connectable has really advantages for business people and for working parents. আচ্ছা, এইখানে and দ্বারা দেখছি না, and দ্বারা কিন্তু এই একটা জিনিসটাই বুঝাইতেছে। তাহলে এখানে আমরা কি বললাম? এখানে আমরা কম্পাউন্ড করি নাই, কিন্তু এটা কম্পাউন্ড, সিম্পলের কম্পাউন্ড সাবজেক্ট, কম্পাউন্ড অবজেক্ট। ক্লিয়ার? এইভাবে আমরা যদি লিখি, তাহলে সেটা মানে পুরাই সিম্পলে কাউন্ট হবে না। বিপি 1 এবং বিপি 2 এর সেন্টেন্স গুলা আমরা টপিক সেন্টেন্স গুলা এইটা দিয়ে লিখবো। ওকে, এরপর এম্পাসাইজ করা। ঠিক আছে, এম্পাসাইজ কিভাবে আমরা করবো একটা লেখারে, সেইটা আমরা দেখি। What you really need to do is ensure that you use a variety of complex sentences. আমাদের কি দরকার? আচ্ছা, আমরা যখন একটা টপিক সেন্টেন্স লিখলাম, টপিক সেন্টেন্স লেখার পরে আমরা এইরকম কিছু ফ্রেজ ইউজ করতে পারি। ঠিক আছে, আর ফ্রেজ ইউজ না করা ভালো, কিন্তু এইগুলা করতে পারি, করলে খুব একটা খারাপও হয় না। কারণ আমরা আমাদের অনেক সময় মাথার মধ্যে ঘোরে যে কি লিখবো, আইডিয়া পাইতেছে না, তখন এইসব জিনিসগুলা মনে থাকলে আমাদের লেখাটা পুশ হয়। আমরা ভাবতে পারি যে এরপরে হয়তো বা এটা আমরা লিখতে পারি, এরপর আমরা এটা লিখতে পারি, এরকম। এটা একটু পরে। One of the main reasons why people disagree with Jews, কেন people জুর সাথে disagree করে, because of, কারণটা এখানে এক্সপ্লেইন করছে। এই যে রিজন লিখছি, মেইন রিজন, একটা রিজনের কথা বলছি, এই রিজনটারে এই বিকজ অফ এ গিয়ে এক্সপ্লেইন করছে। কি লিখছে? এনিম্যাল ওয়েলফেয়ার।
ওকে, মানে কি এনিমেলরা বনে থাকতে ভালোবাসে, পছন্দ করে, এনিমেলের বনে থাকা উচিত, এইগুলা বুঝাইছে। দ্য মোস্ট পাওয়ারফুল আর্গুমেন্ট ইন ফেভার অফ, পাওয়ারফুল আর্গুমেন্টটা কি সেইখানে এখানে বলবে মোবাইল ফোন ইজ, মোবাইল ফোনের পর আবার দ্যাট লাগাই দিয়েছে, এই মোবাইল ফোনের জিনিসটা কি এটা এখানে এক্সপ্লেন করবে। দে ক্যান বি ইউজ টু কল, এটারে আমরা কি জন্য ইউজ করতে পারি, কলের জন্য ইউজ করতে পারি। ফর হেল্প ইন দ্য মোস্ট ইনঅ্যাক্সেসেবল প্লেসেস, ইনঅ্যাক্সেসেবল প্লেসে মানে যেখানে কি মানুষ হেল্প পায় না, ওইখানেও আমরা মানুষের সাহায্য পৌঁছাই দিতে পারি এই মোবাইল ফোনে কল দিয়া। হ্যাঁ, এই ক্যান বি দ্বারা কি বুঝায়, এই ক্যান বি দ্বারা হতে পারে বুঝায়, এই ক্যান বি দ্বারা মনে হয় বুঝায়, এই ক্যান বি দ্বারা প্লেস বুঝায়, প্লেসের ক্ষেত্রে আমরা এই ক্যান বি ব্যবহার করি। আর তারপর আমরা আরো কিসের ক্ষেত্রে ব্যবহার করি, এরপর আমরা গুণ, সে এটা হতে পারে, যেমন আমি যদি বলি নাহি is honest, sorry, nahi can be honest, can be honest, HONEST, নাহি honest হতে পারে, আমি শিওর না, শিওর না, এটা হতে পারে, এটা নাহির গুণ। তারপর আমরা ফর এক্সাম্পল দ্বারা এটারে আবার এক্সপ্রেস করছি when, একটু আগে বুঝাইছিলাম when দ্বারা টাইম বুঝায়, when দ্বারা টাইম এক্সপ্রেশন দেয়। when a car breaks down in a remote area, মানে একটা রিমোট এরিয়াতে কারটা চলতেছে না, সোজা কথা। আমরা এইভাবে পড়ি না, তাই আমরা পারি না। One approach would be to increase the number of policy, একটা অ্যাপ্রোচ কি করে নাম্বার অফ পলিসি তৈরি করতে পারে। এই উড বি দ্বারা কি বুঝাইছে, ফিউচার বুঝাইছে, ফিউচার বুঝায় উড বি দ্বারা। which would act as a, সাউন্ডটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে, let me check, let me check, হয়তো আপনার নেটওয়ার্ক ইস্যু ব্রাদার, এভরিথিং ইজ ওকে in my area. এখন ঠিক আছে। Okay, thank you brother. এরপর ডিট্রিয়েন্ট, আচ্ছা ডি দ্বারা নেগেটিভ ওয়ার্ড বোঝায়, নেগেটিভ ওয়ার্ড বোঝায় এনজি। আমরা আর্টিকেল পড়ব, সরি আমরা সাফিক্স প্রিফিক্সটা পড়বো, সাফিক্স প্রিফিক্সটা অবশ্যই পড়বো। ওকে, ইলেকট্রিক কার্স হ্যাজ সেভারাল অ্যাডভান্টেজেস, এর অ্যাডভান্টেজেস আছে অনেক অনেক, এর অনেকগুলো অ্যাডভান্টেজেস আছে। এখন আমরা নট অনলি, এতদিন যারা জানছি যে নট অনলি দ্বারা আজকে থেকে জেনে নিব, নট অনলির পর একটাও আইডিয়া দেওয়া থাকে, তারপর বাট অলসো, তারপর আর একটা আইডিয়া দেওয়া থাকে, এর আমরা রিডিং এ অনেক উপায় দেখতে পারি। অনলি দিয়ে আইডিয়া একটা দিয়া তারপরে জাস্ট বাট অলসো দিচ্ছে, বাট অলসো দিয়ে আইডিয়া দিচ্ছে, তারপর আবার নট অনলি লিখছে, এইখানে নট অনলি লিখছে, আর এইখানে বাটটা কাইটা অলসো লিখছে, নট অনলি দিছে, পরে এইখানে কিছু দেয় নাই, সামনে কিছু না দেয়া শুধু বাট অলসো দ্বারা দেখতে লিখছে। এরকম 6টা ওয়ে আমরা রিডিং এ দেখতে পারবো নট অনলি ইউজের ক্ষেত্রে। নট অনলি মূলত একটা আইডিয়া দিবে, তারপর আর একটা আইডিয়া দিবে। দেখি কি লেখছে, নট অনলি আর দে বেটার ফর দ্য এনভায়রনমেন্ট, বাটের পর একটা কমা দিছে নাকি, ও সরি ফর দ্যাট, এটা আমার ল্যাপটপের স্ক্রিনে একটা প্রকা পড়ছে, আমি তাই অবাক হয়ে গেছিলাম, কি রে বাটের পর কমা দিল, সরি ফর দ্যাট। এবার দে অলসো, এখানে আমরা দেখি এখানে একটা স্টাইল ব্যবহার করছে, অলসোটা পরে দিছে, অলসো কস্ট লেস ইন দ্য লং টার্ম। ওকে, তার মানে কি আমরা নট অনলি দ্য বেটার এনভায়রনমেন্ট, এটা আরো একটা গুড সাইড আছে এর, যেটা কি কস্টলেস, মানে কি ইনএক্সপেন্সিভ, সাথে সাথে আমাদের ওই রিলেটেড ভোক্যাবটা জানি মাথায় চলে আসে, তাইলে আমরা রিডিং এ খুব ভালো একটা স্কোর করব। আচ্ছা, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কোথায় লিখতে পারি, নট অনলি বাট অলসো, এই যে এইগুলা দেখলাম, এগুলা কিন্তু মনে রাখতে হবে, আমরা BP1 এ লিখতে পারি, BP2 টপিক সেন্টেন্সে লিখতে পারি, অবশ্যই মনে রাখবো। এরপর আমরা ক্লোন দিয়েও লিখতে পারি, ক্যামব্রিজ বই আমরা এসব দেখতে পারি, কিন্তু আমরা ক্যামব্রিজ ভালো মতো পড়ি না রিডিংটা, এই জন্য আমরা চোখে এইসব দেখি না। রাইটিং ক্লাসে এগুলো দেখাই দেওয়া হবে, সো ডোন্ট ওয়ারি। এবার রিলেটিভ প্রোনাউন, একটু আগে নাহি কোশ্চেন করছিল একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে, ওর অ্যান্সারটা তখনও দিছিলাম, এখনো বলে দিতেছি।
There are many, oh sorry, এইখান থেকে পড়ি। You could try extending your points with a relative close, আমরা আমাদের কি পয়েন্ট গুলা বাড়াইতে পারি, এইখান থেকে এইখানে নিয়ে যাইতে পারি। আমি কালারটা চেঞ্জ করি, আমরা এই রেড কালার থেকে এর ইউলো এই পর্যন্ত নিয়ে যেতে পারি। কার মাধ্যমে? রিফ্লেক্সিভ প্রোনাউনের মাধ্যমে। মনে রাখবো যারা এর সঠিক ব্যবহার স্পিকিং এ করতে পারবে, যারা এর সঠিক ব্যবহার রাইটিং এ করতে পারবে, তারা 88.5 পাবে, 88.5 পাবে। একটু পড়লেই পাওয়া সম্ভব, ঠিক আছে। এরপরে হুইচ এর মাধ্যমে এটা এক্সপ্লেইন করছে, আগের কমা এবং হুইচ দ্বারা আগের আইডিয়ারে এক্সপ্লেইন করা হয়। উইল সার্টেনলি মেক ইওর সেন্টেন্স লঙ্গার, এটা আমাদের সেন্টেন্সটারে লং করে মোর ইনফরমেশন দেয়। দেয়ার আর মেনি ক্রিয়েটিভ প্রফেশন ওয়ার ক্লথস কনভে আ সেন্স অফ স্টাইল হুইচ, আচ্ছা কমা, এরপরে which is very, আচ্ছা ভেরি রিলেটেড ওয়ার্ড লিখবো না, এটা কোর ওয়ার্ড, আমাদের যে এলআর এর মার্ক কমাই দিবে, এলআর এর মার্ক কমাই দিবে, এই ভেরি লিখবো না। ডিজায়ার ইন দ্য মেনি কোম্পানিজ, সরি ডিজায়ারেবল ইন দ্য মেনি কোম্পানিজ। তারপরে পিপল প্রেফার টু শপিং অনলাইন, প্রিফার শপিং অনলাইন করে, এই যে প্লেসের পূর্বে জন্য হয় রয় সেটা একটু আগে বলছিলাম। they can find everything they need without having to leave the sofa, মানে কি এই সোফা এটা কিন্তু একটা কি ইডোমেটিক এক্সপ্রেস, যে তার সোফা থেকে উঠতে হয় না, সে সোফায় বইসাই পণ্য অর্ডার করতে পারে, তার যা প্রয়োজন সে তাই কিনতে পারে। এইটা আমরা অনলাইন রিলেটেড শপিং এর যে আছে না, তখন আমরা অ্যাডভান্টেজ লেখার জন্য এটা ব্যবহার করব রাইটিং টাস্ক 2 তে, রাইটিং টাস্ক 2 তে। তারপর the trend was similar for women with numbers go, sorry going টা একসাথে হবে, going টা আলাদা হয়ে গেছে, going টা একসাথে হবে, up significantly in June and remaining high throughout summer। আমি না চোখে একটু ঝাপসা ঝাপসা দেখতেছি এখন। ওকে, আচ্ছা একজন একটু রিড আউট করি তো থার্ড সেন্টেন্সটা। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই। একটু থার্ড সেন্টেন্সটা রিড আউট করি ব্রাদার। দেখা যাইতেছে না? হ্যাঁ হ্যাঁ দেখা যাইতেছে। ওকে। রিড আউট করে নাহি একজন করি। The trend was similar for women, with numbers going up significantly in June and remaining high throughout the summer. ওকে, আচ্ছা এইখানে কি দেখতে পারছে, সিমিলার ফর উইমেন, মানে কি এটা মেনের জন্য থাকতে পারে এরকম। উইথ দ্য নাম্বারস অফ গ্রোয়িং আপ সিগনিফিকেন্ট ইন জুন, এটা কি গ্রোয়িং করে কোথায়? জুনে, মানে গ্রো আপ করে, এবং এটা চলতে থাকে কোন পর্যন্ত? এটা চলতে থাকে সামার পর্যন্ত। মানে জুনের সময় তো ফরেনারদের শীত শুরু হয়, ওই জিনিসটা পরবর্তী মাস বছরের এপ্রিল পর্যন্ত চলতে থাকে, এটা বলা হয়েছে। ক্লিয়ার? কিভাবে আইডিয়াটা এক্সপান্ড করছে আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি। রিয়াজ ভাই বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, রিলেটিভ হুম। প্রোনাউন্স মানে তো ভাইয়া যেমন দ্যাট, হোয়ার মানে যুক্ত করা, এটাই হ্যাঁ নাকি? হ্যাঁ, নাহি একটু আগে বলে দিছি, লাস্ট রেকর্ডটা বাসায় বসে বারবার দেখবা, আজকের ক্লাসটা খুবই ভাইটাল তোমার জন্য, বারবার দেখলে আচ্ছা, তুমি ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করি নাহি এরপরে তোমার রাইটিং টাস্কে সমস্যা থাকবে না। ওকে, ইনশাআল্লাহ। এরপরে আমরা কিছু, এরপরে আমরা একটা রিমাইন্ডার লিখছি, এটা স্টুডেন্টদের জন্য লেখা, যে ওরা কিভাবে এটা ব্যবহার করতে পারে।
ওকে, সো এর নিচে কিছু এক্সাম্পল লেখা আছে, এইটা হলো বাসায় বৈশা স্টুডেন্টরা এক্সাম দেওয়ার জন্য। আমি একটু দেখাই দিই তবুও। ওকে, এই যে কম্প্যারিজন কন্ট্রাস্ট প্রতিটা দেওয়া আছে, এগুলো আমরা একটা এক্সাম দিয়া খাতার ছবিটা তুইলা পাঠাই দিব, এটা আমাদের হোমওয়ার্ক। এবং এই প্রতিটা জিনিস নিয়ে 10টা কইরা সেন্টেন্স লেখা জমা দিব। ক্লিয়ার? ক্লিয়ার নাহি? Yes, ভাইয়া। ওকে, রিয়াজ ভাই আপনিও জমা দিতে পারেন। ওকে, এখানে কি এ, বুঝি নেবে, মানে টাইম ফ্রেজ বলতে ওই আপনার যেগুলো গিয়ে আছে ওই ওখান থেকে পয়েন্ট আউট করে এখান থেকে এখানে লেখা। মানে হ্যাঁ, ওইগুলা এখানে লেখা আছে, এক্সাম্পল দেওয়া আছে, বুঝছেন? ওইগুলাই আপনারা বাসায় বসে এক্সাম দিবেন। এইটা উপরের গুলা পইরা এসে নিচে বইসা এক্সাম দিবে, সেগুলার একটা ছবি তুইলা পাঠাই দিবেন। ওকে, ওকে, কোনো কোশ্চেন? ওকে, না ভাই। কোশ্চেন নাই। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। ওকে, ওকে, আসসালামু আলাইকুম।